This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदाब नमस्कार सत श्री अकाल অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের বর্তমান সমাজে বা সোসাইটিতে যারা ন্যায্য কথা বলে থাকে তাদেরই অনেক ক্ষেত্রে পানিশমেন্ট সম্মুখীন হতে হয়। কিন্তু এই ন্যায্যবাদী লোক যদি পৃথিবী থেকে অর্থাৎ তারা যদি প্রতিবাদ না করে তাহলে কিন্তু সোসাইটি, দেশ এবং সমাজ সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তো আমি এমন একজন মানুষের কথা বলছি, তার মন্তব্য নিয়ে সকলের নানা মতামত বা কমেন্টস থাকতে পারে, কিন্তু আমি মনে করি লোকটা ন্যায্য কথা বলে বলে আজকে তিনি হয়তো সমাজ সামনে খারাপ। হ্যাঁ, দুই একটা হয়তো কথা এদিক ওদিক বলেছে, সেটা হয়তো আমরা জানি অ্যাট দ্য হিট অফ দ্য মুভমেন্টে সেই ক্ষেত্রে অনেক কিছু বলে থাকে আর কি। কিন্তু বাদবাকি যদি আমরা দেখি সেগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন দলের বিরুদ্ধে। তো সেই রুলিং দল হোক আর বা বিরোধী দল হোক বা যে কোনো দলের ক্ষেত্রে যখন তুমি মুখ খুলবে বা তখন সেক্ষেত্রে অনেক সময় তাদের উপরে খাড়া নেমে আসে। তো যাই হোক, আজকে আমরা ভরতপুরের বিধায়ক যে হুমায়ুন কবির মহাশয়, তার সম্বন্ধে আমরা বলবো। তিনি এতদিন নানান কথাবার্তা বলেছেন, সেক্ষেত্রে প্রতিবাদ করেছেন, তাই জন্য আজকে হয়তো তার দলে তিনি জায়গা পাচ্ছেন না, এবং তিনি একটা ডিসিশন নিয়েছেন যে তিনি 2026 সালের 1 জানুয়ারি একটা নতুন দল অর্থাৎ ইনাগিউরেশন করবেন, উদ্বোধন করবেন। তো সেক্ষেত্রে তিনি একটা নিউজ চ্যানেলের ইন্টারভিউতে তিনি কি বলেছেন বন্ধুরা, সেটা তোমরা শোনো, তারপরে আমি আসছি বিস্তারিতভাবে। তাহলে আমার বাকি থাকে কোথায়, যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে, আমাদের জেলার মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করা, এবং মানুষ যারা অবহেলিত, তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলের 20টা MLA জিতায়, তারপরেও তারা আজকে অবহেলিত। তারা এসব মাতব্বর নেতাদের টিকে খুঁজে পায় না, কেউ 10। তাহলে আমার বাকি থাকে কোথায়, যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে, আমাদের জেলার মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করা, এবং মানুষ যারা অবহেলিত, তৃণমূলকে ভোট। তো বন্ধুরা, তোমরা শুনলে তার বক্তব্যটি, অর্থাৎ তিনি যে টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিলেন, সেক্ষেত্রে তিনি নতুন দল গঠন করতে চলেছেন, দলের প্রতি তার বিদ্বেষ রয়েছে সমস্ত কিছু, তাই জন্য, এবং তিনি প্রতিবাদ করেন বলে বা স্বেচ্ছার হয়েন বলে তাকে সেরকম পাত্তা দেওয়া হয় না। তিনি ভরতপুরের বিধায়ক এবং 50টি বিধানসভা নিয়ে টোটাল এই দলটা তিনি নতুন দলের ইনাগিউরেশন করবেন বা উদ্বোধন করবেন। এবার আমার কাছে একটা প্রশ্ন, তিনি দলের বিরুদ্ধে প্রতিবাদ করেন, সমস্ত কিছু ঠিক আছে, তাকে তার জন্য সাধুবাদ জানাই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তো এইটা নয় যে আমাদের এটা সন্দেহ রয়েছে, সেটা হচ্ছে কি, যে তিনি হয়তো কি দলকে এইটা বোঝানোর চেষ্টা করছেন যে তিনি না থাকলে বা 50টা বিধানসভার একটা আশ্বাস দিয়ে তিনি নতুন করে টিকিট পেতে চাইছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, দলকে চাপে রাখার জন্য এটা কি কৌশল, এইটা আমাদের প্রশ্ন। তৃতীয়ত হচ্ছে কি, দেখা গেল ইলেকশনের আগে বা অন্য কোনো কিছু অফার পেয়ে গেল, তখন আবার তিনি এখন যে দলের বিরুদ্ধে বলছেন সেই দলে আবার কি কিন্তু আবার তিনি মাথা নত করে আবার ঢুকে পড়লেন, সেটা হবে না তো। যাই হোক, এটা সময়ের প্রশ্ন, সময় বলবে, কিন্তু আমি বলবো, তবু আমি তার পক্ষে একটা কথা বলবো, তিনি যে কোনো কিছু ক্ষেত্রে প্রতিবাদ করেন, সরব হন, তাই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু তার যে নীতি আদর্শ সেটা যাতে পরিবর্তন না হয়। এখন তিনি বলছেন নতুন দল গঠন করবে, পরবর্তীকালে 2026 সালে হয়তো আবার তাকে টিকিটটা দিয়ে দেওয়া হলো দল থেকে, তখন তিনি আবার হয়তো সেই টিকিটটা নিয়ে আবার নতুন করে বলবেন যা হয়েছে আমি সব মিটিয়ে নিলাম, বা সমস্ত ভুল বোঝাবুঝি হতে পারে, এরকম যেটা অনেক হয়ে থাকে আর কি। তো যাই হোক, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, তিনি নতুন দল গঠন করলে কি কি করতে হবে বা কি কি পারবেন সেটা সময়ে কথা বলবে, কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে জাগে, সেটা হচ্ছে কি, বিধানসভার মাত্র 6 থেকে 7 মাস বাকি রয়েছে। এই 6 থেকে 7 মাস আগে তিনি নতুন দল গঠন করে কতটা অগ্রসর হতে পারবেন বা প্রসিড হতে পারবেন, সেটা আমাদের কিন্তু সন্দেহ রয়েছে, প্রথমত। দ্বিতীয়ত, আমি একটা সাজেস্ট নয়, আর সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার ওপিনিয়ন বা মতামতটা করছি। সেটা হচ্ছে, যদি আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে চান,
তাহলে এখানে তো আপনি দেখছেন যে আপনাকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে। হ্যাঁ, সে সংখ্যালঘু সম্প্রদায়কে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র ইউজ অ্যান্ড থ্রো করা হচ্ছে, সেটা আপনি বলছেন। এবং সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে, ভোট ব্যাঙ্কে কাজে লাগানো হচ্ছে। এবং মানে কি বলবো, ইলেকশনের সময় তারাই মারামারি করে, তারাই সমস্ত ভোট লুট করে এবং তারাই জেল খাটে। এটা আপনাদের কথাবার্তা অনুযায়ী আমি সমস্ত কিছু সত্য মনে করলাম। কিন্তু তাহলে আপনি এই রিসেন্টলি দল গঠন করে কতটা উপকার করতে পারবেন সেটা আমার জানা নেই। দ্বিতীয়ত, আমাদের যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে একমাত্র ফাইট করছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একজন আদর্শ এবং নীতিবান ব্যক্তি, যার মাত্র বয়স 32 বছর, তিনি ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো আপনারা কেন তার হাত ধরছেন না? এইটা আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে। যে ব্যক্তিটি 40 দিন জেল খেটেছে, যে যাদের সদস্য সংখ্যারা এখনও অনেক জেলে রয়েছে এবং মার খাচ্ছে, সমস্ত কিছু আছে, তাহলে যে ব্যক্তি সবসময় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আইএসএম নামক যে দলটি, তা আপনি যদি রাজনীতি করতে চান তাহলে তাদের সেখানে জয়েন করছেন না কেন? তাহলে সেখানে জয়েন করলেই তো আপনার হাতটা শক্ত হবে। কারণ এখন বর্তমানে যা রয়েছে 30% সংখ্যালঘু সম্প্রদায়, এর মধ্যে আমি বলবো 27% সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু আইএসএফকেই চায়। এটা আমার সঙ্গে কারা কারা একমত সেটা কমেন্টস করে জানাবে অবশ্যই। দ্বিতীয়ত, শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, পিছিয়ে পড়া এসসি এসটি সম্প্রদায়ের মানুষরা, ওবিসি সম্প্রদায়ের মানুষরাও কিন্তু টোটালি পুরো এই ভাইজানের কে পছন্দ করে। তার কারণটা হচ্ছে তিনি যে কথাগুলো বলছেন, তার যে আদর্শ নীতি, সেগুলো কিন্তু তিনি নিয়ে চলছেন, যাতে মানুষকে যে গর্ত পড়েছে সেই গর্ত থেকে তোলার জন্য। কারণ পরিস্থিতি খুবই জটিল। আমরা 35 ইয়ার্সও সেরকম দেখেছি, সেরকম একটা কোনো কিছু হয়নি। 15 ইয়ার্স দেখেছি, না আছে রাজ্যে এসএসসি পিএসসি থেকে শুরু করে কোনো রকমের গভর্নমেন্ট সার্ভিস নেই, নন গভর্নমেন্ট সার্ভিস নেই। এখন বর্তমানে একটা লেলিয়ে দেওয়া হচ্ছে, আমি একটা ভিডিও করেছি, তোমরা দেখেছো, যে ওই বাঙালি ভার্সেস হিন্দুস্তানি একটা ভোটের রাজনীতি করা হচ্ছে। আদতে আমাদের বাঙালিদেরকে ক্ষতিই করা হচ্ছে, তাছাড়া আর কিছু নয়। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। এই যে কিছু মানুষ রয়েছে, তারা নিজস্ব আদর্শ নীতি সমস্ত কিছু, কিছুদিন পরে হয়তো দেখা গেলো কেউ গিয়ে কোনো জায়গায় একটা টুপি পরে বসে পড়লো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ভুলে গিয়ে তাদেরকে বিশ্বাস করে নিলাম, তাদেরকে ভোটটা দিয়ে দিলাম, লাস্টে কি কিন্তু আমরাই একদম বাংলা ভাষায় বাঁশটা খাই। কেমন বাঁশটা খাই বন্ধুরা বলে রাখি। দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের যে ধর্মীয় রিচুয়ালস যা কিছু রয়েছে সেটা সবাইকে পালন করা উচিত। এবং আমি যদি কোনো জায়গায় একটা কিছু ধর্মীয় রিচুয়ালসটাকে ভায়োলেট করে অন্য সম্প্রদায়ের মানুষকে, মানে কি বলবো আর কি, তাদেরকে অপমানিত করা, শুধুমাত্র তার সঙ্গে মানে আমি কোনো জায়গায় কিছু টুপি পরে বা কোনো কিছু ইয়ে করে বসে বললাম, তাহলে আমি তাদের রিচুয়ালসটা জানি? আমাকে যদি বলে নামাজ পড়তে, আমি পারবো? কারণ আমি শিখিনি। আমার অনেক মুসলিম মানে বন্ধুরা রয়েছে, যাদের সঙ্গে আমি ঈদে যাই, সিমই খাই। এটা আমার ছোটোবেলা থেকে আমি করে আসছি, কারণ তাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই, তাদের সঙ্গে আমি মিশি। কিন্তু সেই বন্ধুটার সঙ্গে আমি সিমই খাই, সমস্ত কিছু করি, কিন্তু আমি তো সেই বন্ধুটার যেই সমস্ত ধর্মীয় রিচুয়াল সেটার সম্বন্ধে আমার জানা নেই। তাহলে তাকে আমি, তার পাশে যদি সে নামাজ পড়ছে, সে যদি মানে মসজিদে বসে নামাজ পড়ছে, তাহলে তার পাশে যদি আমি বসে বলি, তাকে তো আমি অপমান করছি, ডিস্টার্ব করছি, কারণ আমি তো সেই রিচুয়ালসটা জানি না। না, সিমিলারলি কোনো হিন্দু সম্প্রদায়কেও আমি বলবো না যে আমার ওই মুসলিম বন্ধুটাকে যে তুমি ভাই মন্দিরে এসে তুমি আমার সঙ্গে বসে এখানে পূজা অর্চনা করো, আমি এটা বলতে পারি না। কারণ তার ধর্ম তার কাছে সবার উপরে, আমার ধর্ম আমার কাছে সবার উপরে। আমরা সবাই, আমাদের রক্ত এক, আমরা সবই মানুষ, ঈশ্বর, আল্লাহ, খোদা, ভগবান সবই এক। কিন্তু আমাদের উত্তরসূরিতে অর্থাৎ পূর্বসূরি থেকে আগের আমাদের বাপজাদা যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা প্রাপ্ত কিছু ধর্মীয় রিচুয়ালস আমরা শিখেছি, সেগুলো আমাদের যে যার মতো আমরা পালন করা উচিত। কিন্তু আমরা বিপদে আপদে সবাই একে অপরের পাশে ঝাঁপিয়ে পড়ো, কারণ আমার এই হাত কাটলে যে ব্লাডটা বেরোবে সেটা আমার এই যে মুসলিম ভাই, আমার যে বন্ধু রয়েছে, তার ব্লাডে এক, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখানে কোনো ভেদাভেদ কোনো কিছু নেই। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, কোনো একটা শুধুমাত্র মানুষকে ভোট দেওয়ার জন্য তার ধর্ম মানে আস্থা নয়, মানে তাকে টুপি দেওয়ার জন্য তার মধ্যে বসে পড়ে গিয়ে কী করলাম, তার কাছ থেকে ভোটটা নিলাম, তারপর আমি তাকে চিনলাম না,
এইটা কোনোদিন হতে পারে না, এইটাতে আমি কোনো দিন পক্ষপাতিত্ব নয়, কারণ সেই সম্প্রদায়কে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। এবং সেই জন্যই তো আজকে সত্যি কথা বলছি বন্ধুরা, নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কারণ সংখ্যালঘু সম্প্রদায়দেরকে টোটালি পুরো পিছিয়ে থেকে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে। একমাত্র তিনিই প্রতিবাদ করছেন, যার জন্য তাকে 40 দিন জেল খাটতে হয়েছে, এবং তার দলের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে জেল খাটতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে হুমায়ুন কবির সাহেব যার কথা বলছি, তিনি যদি এত আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন বা তার স্বজাতির জন্য, যাদের আপনাদের সমজাতির জন্য থাকে, তাহলে কেন ভাইজানের হাতটা আপনারা ধরে সেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না? যে একমাত্র সেইটাই তো পথ, যার ফলেই উন্নয়ন হবে, যার ফলেই মেন স্ট্রিমে ফিরে আসবে সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনরা। না হলে এরা নিজেদের মধ্যে নিজেরা দুজনের মধ্যে মারপিট লাগিয়ে দিল, আর রাজনীতি কলকাতার লোকরা ফায়দা তুলে তারা নেতা মন্ত্রী হলো, তারা এমপি এমএলএ হলো, তারা মন্ত্রী হয়ে কলকাতায় বসে বসে এসি করে তারা অর্থ উপার্জন করবে, তারা সমস্ত কিছু করবে, আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনরা একে অপরের সঙ্গে মারামারি করবে, খুন খামারি করে তারা জেলে যাবে, এবং যে খুন হলো তার পরিবারও শেষ হয়ে গেল, এবং যে খুন করলো তার পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। এইটা বলার জন্য কোনো মিডিয়া নেই, কোনো কিচ্ছু নেই, কোনো ইউটিউবার নেই, তারা শুধুমাত্র কিছু আছে। আমি বলি বন্ধুরা, দেখবে কিছু লোক সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে এমনভাবে ভুল বোঝাচ্ছে, ভাবছে তারা তাদের হয়ে কথা বলছে, কিন্তু তাদের হয়ে কথা বলছে না বন্ধুরা। আপনাদেরকে আরও পিছিয়ে দিয়ে তারা শুধু ভোট ব্যাংকটা নিতে চাইছে। ভাবুন আপনারা, এই সময় ভাবার সময় চলে এসছে, নাহলে কিন্তু এই যে অনেকটা পিছিয়ে পড়তে হচ্ছে। আজকে আমাদের মধ্যে কেন সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনদের কেন ডাক্তার বেশি থাকবে না, কেন ইঞ্জিনিয়ার বেশি থাকবে না, কেন আইপিএস থাকবে না, কেন আইএস থাকবে না? যারা পড়াশোনা করে উন্নত ডেভেলপমেন্ট হবে, সঙ্গে ধর্মও পালন করবে, কেন মাদ্রাসায়তে পার্মানেন্ট শিক্ষা থাকবে না, কেন মাদ্রাসায় পার্মানেন্ট টিচার থাকবে না? আজকে মাদ্রাসা শিক্ষকদের অবস্থা কী, পরিস্থিতি কী? যারা ক্যাজুয়াল টিচার রয়েছে মাত্র 10,000 টাকা পায়, তাদের সংসার চলছে না বন্ধুরা। তারা আন্দোলন করেছে, আমি সেখানে দেখেছি, ছিলাম। সেই মাদ্রাসা মাস্টারমশাইদের কী পরিস্থিতি, তাদের 10,000 টাকা মাত্র 5,000 7,000 টাকা করে মাইনা দেওয়া হচ্ছে। একটা 7,000 টাকা মাইনাতে কী সংসার চলে আপনারা বলুন তো? সেই মাদ্রাসা শিক্ষকদের কেন মাইনা বাড়ানো হবে না প্রথমত? দ্বিতীয়ত হচ্ছে কি, ইনফ্রাস্ট্রাকচারটা কোথায় মাদ্রাসার, উন্নয়নটা কোথায়? কোনো কিছুই নেই। তাই জন্য বলবো, মেন স্ট্রিমের ক্ষেত্রে এই যে হুমায়ুন কবির মতো যে মহাশয়টা রয়েছে তার প্রতিবাদ করছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার প্ল্যাটফর্ম তো রয়েছে, সেই প্ল্যাটফর্মে কেন আপনারা আসছেন না? এটা তো গেল বন্ধুরা। আরেকজন ফুরফুরা শরীফের একজন আমি মুরব্বির তার কিছু ভাষণ আপনাদেরকে শোনাবো, তারপরে আমি ভিডিওটা এবং তার ভাষণের উপরে কিছু আমি মন্তব্য করব, এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন যে আপনারা আমার সঙ্গে একমত কিনা। তো তার মন্তব্যটা শুনুন বন্ধুরা। এই মুসলমান এত মরবে, বাজারে কাফনের কাপড় পাবে না, পাবে না, পাবে না। এ মুসলমান, আমরা যদি এখনো পরিবর্তন না হয়, আমরা যদি এখনো নিজেকে সংশোধন না করি, এ মুসলমান এত মরবে। কবরস্থানে একটা কবর হবে না, একটা কবরে 5টা 7টা 10টাকে ঢুকাতে হবে, কিচ্ছু করার নাই। কারণ আমার আল্লাহ বলেছেন, বান্দা তোরা যদি হিদায়াত হতে চাস, আমি হিদায়াত করতে চাই। তো বন্ধুরা, তার মন্তব্যটা, তার বক্তব্যটা তোমরা শুনলে। এইবার আমি একটা কথা বলি, তিনি যে বলছেন, যে কি বলেছিলেন, মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের অবস্থার অবনতি হবে, তাদেরকে একটা কবরের মধ্যে 2-3টে করে বডি কবরস্থ করা হবে, এইগুলো তিনি বলছেন। এখন এই সমস্ত কিছু আরও অবনতি হবে, সমস্ত কিছু বলছে, তারা যদি না শুধরায় এই সমস্ত কিছু। আপনি একজন মুরব্বী হয়ে ফুরফুরা শরীফ আমাদের ভারতবর্ষের মধ্যে 2য় বৃহত্তম তীর্থস্থান যাকে বলা হয়, তো সেই জায়গাটায় সারা বিশ্ব থেকে লোক আসে, সেই জায়গাটা আমাদের পবিত্র স্থান সবার জন্য। ফুরফুরা দরবারে শুধুমাত্র মুসলিম ভাইয়েরা যায় না, হিন্দু, খ্রিশ্চান, বৌদ্ধ, জৈন সবাই যায়।
সেই জায়গাটাকে সবাই সম্মান করে। এইবার একটা কথা বলি, তো এই যে আপনি মুরব্বি হয়ে আপনার বাড়ির একটা মাত্র 32 বছরের সন্তান, তার হাতটা ছেড়ে কেন আপনি অন্য জায়গায় পড়ে রয়েছেন প্রথমত? দ্বিতীয়ত, যে যুবক ছেলেটি মানে যৌবনের প্রতীক, পরিবর্তনের প্রতীক এবং অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে আসছে, পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র মুসলিম সমাজ নয়, যারা আদিবাসী, সাঁওতাল থেকে শুরু করে যারা যারা রয়েছে এসসি এসটি ওবিসি, তাদের অধিকারের জন্য, হকের জন্য যে লড়াই করছে, যে লড়াই করতে গিয়ে যাকে 40 দিন জেল খাটতে হয়েছিল এবং সেই দলের সমস্ত কর্মীদেরকেও জেল খাটতে হয়েছে এবং অনেকে হচ্ছে, ঠিক আছে? তাদের পক্ষে, তাদের সঙ্গে কেন আপনি চলছেন না? আপনি এখন বলছেন যে মুসলিম সম্প্রদায়ে যে যারা রয়েছে তাদের এইটা হবে, ওটা হবে, নানান কিছু হবে। তাহলে কেন আপনি সেই জায়গাটা পড়ে রয়েছেন? আপনি বুঝতে পারছেন এমন কিছু হবে, হচ্ছে, তাদেরকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, তাহলে আপনি কেন পড়ে রয়েছেন? এবার হয়তো আমি বলতে গেলে নানান কথা হয়ে যাবে। সেটা হচ্ছে কি, তাহলে আপনি কি শুধু কোনো পদের লোভে বা কোনো কিছুর জন্য পড়ে রয়েছেন? যে পদের লোভে একজন বর্তমানে রিসেন্টলি গেছে, তাকে জেনারেল সেক্রেটারি না কি একটা করে দেওয়া হয়েছে, আজকে তার ওই যে মঞ্চ কিন্তু জায়গা হলো না, নিচে বসে থাকতে হয়েছে। এই হচ্ছে কি পরিস্থিতি। তো আমি বলবো, আপনারা মুরব্বী মানুষ, আপনারা হচ্ছে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারা হচ্ছে জাতির জন্য, ধর্মের জন্য, সমস্ত কিছুর জন্য আপনারা লড়াই করবেন এবং আপনাদেরকে থেকে যুব সমাজ ইন্সপায়ার্ড হবে। এবং যে একটা যুবক, মাত্র তার 32 বছর বয়স, নওশাদ সিদ্দিকী ভাইজান, তার হাতে হাত না মিলিয়ে আপনারা কেন অন্য হাতে পড়ে রয়েছেন? আপনারা জানেন যে সমস্ত কিছু হচ্ছে, অন্যায় হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, পিছিয়ে দেওয়া হচ্ছে, জেল খাটানো হচ্ছে, এটা একটা পলিসি করে করা হচ্ছে। আমি হয়তো বলবেন যে কেন আমি এই মানে একজন হিন্দু সম্প্রদায়ের ছেলে হয়ে এই কথা বলছি। দেখো, আমি একটা কথা বলি, যে কোনো রাজ্যে যত রকমের সম্প্রদায়ের বা যত ধর্মের মানুষ থাকবে, সবার যদি উন্নয়ন না হয়, সে রাজ্য কখনো উন্নতির দিকে এগোতে পারে না। এই জন্যই আমার কথা বলা। সবথেকে কথা হচ্ছে কি, আমরা মানুষ, তার উপরে কেউ নেই। কারণ আমার অনেক বন্ধুবান্ধব যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তারা আমার বিপদে আপদে এগিয়ে আসে, আমিও তাদের বিপদে আপদে এগিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং এটাই হচ্ছে পশ্চিমবাংলা। এবং এই বাংলার ক্ষেত্রে আপনারা দেখছেন যে এত ডিসক্রিমিনেশন হচ্ছে, আপনাদের মতো মুরব্বীরা তাহলে এতদিন কেন সেখানে পড়ে থেকেছেন? শুধুমাত্র ওই টিভিতে মোবাইলে লেকচার দিয়ে তো কোনো কাজ নেই। আপনি দেখছেন সমস্ত কিছু হচ্ছে, হওয়া সত্ত্বেও কেন একজন যুবক যে একজন আদর্শবান পীরজাদার সন্তান নওশাদ সিদ্দিকী ভাইজান, তার হাতটা কেন ধরছেন না আপনারা, বা তার সঙ্গে কেন এগিয়ে চলছেন না? একটা ভেদাভেদ করে রেখে দেওয়া হয়েছে, কে বা কারা সেটা আপনারা জানেন। সেই ভেদাভেদের ফলে আজকে একটা যুবক যে লড়াই করছে, সে জেল খাটছে, তাকে জেল খাটানো হচ্ছে, তার যে মানে অনুগামী, তাদেরকে জেল খাটানো হচ্ছে। আর আপনারা মুরব্বি হয়ে আপনারা শুধুমাত্র এই ধরনের কথাবার্তা বলে দেন, কাজের কিছু করেন না, তাহলে আপনাদের কি বলার আছে? সেই জন্য আমরা বলবো, এখনও শুভবুদ্ধির আগমন আপনাদের ভিতরে যাতে আসুক। আল্লাহ তাআলা বা ঈশ্বর, খোদা বলুন, জিসাস ক্রাইস্ট বলুন, ভগবান বলুন, আপনাদের মধ্যে শুভবুদ্ধির বুদ্ধি সঞ্চয় করুক, যাতে করে এই যে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, যিনি এত লড়াই করছেন, যার সংগ্রাম পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ, সম্প্রদায়ের মানুষকে যাতে তিনি একটা মানে উজ্জ্বল দিক দেখাতে পারে, সেটা যেন তার স্বপ্ন, এবং শুধু তার স্বপ্ন নয়, আমাদের বাংলাবাসীর যে স্বপ্ন, যে পশ্চিমবাংলার স্বপ্ন আমরা দেখি ভবিষ্যতে, সেইটা যেন আমরা পাই, তার জন্য আপনারাও এগিয়ে আসুন। এটাই থাকবে। কারণ মানুষ, আপনারা হয়তো ভুল করেছেন, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু শুধরানোর তো জায়গা রয়েছে, সেই জায়গাটায় আপনারা এখনও আসুন। এই যে আজকে হুমায়ুন কবির সাহেবের কথাই বলছি, তিনি ন্যায্য কথা বলে তাকে কিন্তু সেই জায়গার থেকে বিতাড়িত করা হয়েছে। সেটা সমস্ত কিছু জানুন, দেখুন, শিক্ষা নিন। কারণ আমরা যদি একবার ভুল করি, দুবার ভুল করি, তাহলে সেটা শুধরালে শুধরে যাবে সময় থাকতে। আর যদি আমরা বারবার ভুল করি, তাহলে কিন্তু আর সময় থাকবে না।
ওই যে আপনি যেটা বলেছেন, আপনার যে বক্তব্য, মুরব্বী মানুষ আপনি, হয়তো এই জন্য কোনো না কোনোভাবে বাই হুক অর বাই ক্রুক কিন্তু আপনারাও দায়ী থাকবেন। কারণ আপনারা এমন একটা জায়গায় শেল্টার নিয়ে বসে রয়েছেন, যে শেল্টার হচ্ছে একটা কী বলুন তো, ওই মানে চোরাবালির মতো, যে উপর দিয়ে দেখতে অনেকটা সুন্দর লাগবে, কিছু নেই, কিন্তু ভিতরে পা দিলেই গর্তের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবেন। যেটা কিছুদিন আগে আমাদের যে কাসেম ভাই, সে কিন্তু টোটালি পুরো এখন বুঝতে পারছে পরিস্থিতি। তাই জন্য বলবো, সময় আসে, এখনও পর্যন্ত সবাই মিলে একত্রিত হয়ে এই যে হুমায়ুন কবির সাহেব বলছেন তিনি নতুন দল গঠন করবেন, নানান কিছু করবেন, সেই সমস্ত না করে আজকে যে রয়েছে, যার পপুলারিটি পশ্চিমবাংলায় শুধুমাত্র মুসলিম সম্প্রদায় ভাইয়ের মধ্যে নয়, হিন্দু, খ্রিশ্চানস, বৌদ্ধ, জৈন সবাই কিন্তু এই আমাদের এই যুবক তারুণ্যের প্রতীক, সততার প্রতীক নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই ভালোবাসে। তো তার হাত ধরলেই তবে কিন্তু পশ্চিমবাংলায় সমস্ত উন্নয়ন সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি কেমন লাগছে তোমার অবশ্যই মূল্যবান কমেন্টস করে মতামতটা জানাবে, আর সঙ্গে অত্যাধিক পরিমাণে শেয়ার করো। এগুলো সচেতনমূলক ভিডিও বন্ধুরা কেউ করবে না, আজ পর্যন্ত সমস্ত ইউটিউব ঘেটে দেখো, কেউ করবে না, কেউ কিন্তু ভালো দিকটাকে কেউ নিয়ে যাবে না। জানি এই সমস্ত কিছু হয়তো ভিডিও কম দেখতে চাইবে, কারণ ভালো জিনিসটা দেখতে চাইবে না, কিন্তু একটা জিনিস মনে করবে, মানুষ ভালো মানুষের জন্য সবাই কিন্তু কাঁদে, খারাপ মানুষের জন্য কেউ কাঁদে না। নওশাদ ভাইজানের জন্য সবাই আছি আমরা, সবাই থাকবে, কারণ ভালো মানুষ পাওয়া যায় না আজকাল।